হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আরিফ'স কেয়ার কোচিং একাডেমির পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠনের দ্বিতীয় লেকচারটি দিব। তো ইতিপূর্বে এই অধ্যায়ের উপর প্রথম লেকচারটি দেওয়া হয়ে গেছে। যদি সেই লেকচারটি তোমরা না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে তোমরা ওই ভিডিওটি দেখে নিতে পারো। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব যে শুরুতেই আইসোটোপ কী। আইসোটোপ হলো কোনো একটি মৌলের একাধিক পরমাণু, মানে একই মৌলের কিন্তু একাধিক পরমাণুর প্রোটন সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা একই। যেহেতু আমরা কি জানি, কোনো একটি মৌলের যে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা দ্বারা ওই মৌলটি নির্দেশনা চেনা যায়। যেমন যদি প্রোটন সংখ্যা 1 হয় অবশ্যই সেটি হাইড্রোজেন। যাই হোক না কিনা, প্রোটন সংখ্যা যদি 1 হয় তাহলে সেটি অবশ্যই হাইড্রোজেন। প্রোটন সংখ্যা যদি 1 হয় তাহলে সেটি অবশ্যই হাইড্রোজেন। প্রোটন সংখ্যা 2 হলে সেটি হিলিয়াম। তো আমরা প্রোটন সংখ্যা 1-এর ক্ষেত্রে দেখি যে প্রোটন সংখ্যা 1, তার মানে কি এটি হাইড্রোজেন। এখন ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা 1, যে কি প্রোটন সংখ্যা 1, প্রোটন সংখ্যা 1, ইলেকট্রন সংখ্যা 1, এটা কি হাইড্রোজেন। আমরা করতে পারি, আমরা যদি প্রোটন সংখ্যা 1 দেই, নিউটন সংখ্যা কিন্তু নির্দিষ্ট না। নিউটন সংখ্যা এখানে কিন্তু নিউটন সংখ্যা 0, কোনো নিউটন নাই। এখানে নিউটন সংখ্যা একটি আছে। প্রোটন সংখ্যা 1, ইলেকট্রন সংখ্যা 1, প্লাস মাইনাস 0, মানে আদান, অর্থাৎ নিরপেক্ষ অবস্থায় প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান। আর যেহেতু প্রোটন সংখ্যা 1, এটা অবশ্যই হাইড্রোজেন। এখানেও প্রোটন সংখ্যা 1, নিউটনের কোনো আদান নেই। ইলেকট্রন সংখ্যা 1, প্লাস 1 মাইনাস 1 0, এটাও হাইড্রোজেন। আর যদি আমরা নিউটন সংখ্যা 2টি দিই, 2টি দিলে এখানেও কি নিউটন সংখ্যা 2টি, প্রোটন সংখ্যা 1, ইলেকট্রন সংখ্যাও 1। এখানে যেহেতু প্রোটন সংখ্যা 1, এখানে প্রোটন সংখ্যা 1, এখানেও প্রোটন সংখ্যা 1। আমরা জানি কি প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা 1 শুধুমাত্র হাইড্রোজেনের ক্ষেত্রে। যেহেতু এটাও 1, এটাও 1, এটাও 1 প্রোটন সংখ্যা, সেহেতু 3টি হাইড্রোজেন। এবং এই হাইড্রোজেনের ক্ষেত্রে নিউটন নেই 0, এই হাইড্রোজেনের ক্ষেত্রে নিউটন 1, এই হাইড্রোজেনের ক্ষেত্রে নিউটন 2, এবং প্রতি ক্ষেত্রেই একটি প্রোটন এবং একটি নিউটন ইলেকট্রন থাকার কারণে তাদের আদান 0, অর্থাৎ 3টি নিরপেক্ষ। এখন 3টি কিন্তু হাইড্রোজেন। এখন এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ভর সংখ্যা নির্ণয় করি। এটার ক্ষেত্রে আমরা কি বলছি, ভর সংখ্যাকে আমরা এ দ্বারা প্রকাশ করি। তাহলে ভর সংখ্যা কত? আমরা পারমাণবিক সংখ্যাকে জ্যাড দ্বারা প্রকাশ করি। ভর সংখ্যা এখানে কত? এখানে হলো আমরা কি প্রোটন সংখ্যা এবং নিউটন সংখ্যা যোগফল। প্রোটন সংখ্যা 1, নিউটন সংখ্যা 0, তাহলে ভর সংখ্যা 1। এটার ক্ষেত্রে 2 নম্বরটার ক্ষেত্রে ভর সংখ্যা কত? প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা, 1 + 1 = 2। এটার ক্ষেত্রে ভর সংখ্যা কত? প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা, প্রোটন সংখ্যা 1, ভর সংখ্যা 2, 1 + 2 = 3। তাহলে কি দেখতে পাচ্ছি, 3টি হাইড্রোজেন, অর্থাৎ 3টি একই মৌল এবং 3টি কিন্তু একই মৌলের পরমাণু। এটাও হাইড্রোজেনের পরমাণু, এটাও হাইড্রোজেনের পরমাণু, এটাও হাইড্রোজেনের পরমাণু, এবং 3টির পারমাণবিক সংখ্যাও এক, কিন্তু নিউটন সংখ্যা ভিন্ন। আর নিউটন সংখ্যা ভিন্ন, এটাতে 0, এটাতে 1, এটাতে 2, অর্থাৎ ভিন্ন, নিউটন সংখ্যা ভিন্ন। এবং নিউটন সংখ্যা ভিন্ন হওয়ার কারণে তাদের ভর সংখ্যা ভিন্ন হয়ে যাচ্ছে। তো আইসোটোপের সংখ্যা হতে আমরা দেখতেছি যে আইসোটোপের সংখ্যা কি, যে একই মৌলের, এক্ষেত্রে হাইড্রোজেন, যে একই মৌলের একাধিক পরমাণুর ক্ষেত্রে, যেহেতু এখানে নিউটন সংখ্যা ভিন্ন তাই কিন্তু এগুলো একটি মৌল না, মানে একটি পরমাণু না, কিন্তু মৌল একই, যেহেতু প্রোটন সংখ্যা 1। একই মৌলের একাধিক পরমাণুর প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা নির্দিষ্ট, এই 1, কিন্তু নিউটন সংখ্যা বা ভর সংখ্যা ভিন্ন। নিউটন সংখ্যা ভিন্ন হতে পারে বা ভর সংখ্যা ভিন্ন, অর্থাৎ একটি ভিন্ন হলে অপরটি অবশ্যই ভিন্ন হবে। নিউটন সংখ্যা এবং ভর সংখ্যা ভিন্ন, তাদের পরস্পরের আইসোটোপ বলে। কি আইসোটোপ কি? একই মৌলের একাধিক পরমাণুর প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা নির্দিষ্ট এবং তাদের ভর সংখ্যা এবং নিউটন সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। তো এই হাইড্রোজেনের আইসোটোপ 3টি। আমরা এখন ইচ্ছে মতো যে একটি 0, 1, 2, 3, 4, 5, 3 করে দিতে থাকবো নিউটন, ওইরকম না, যেরকম নির্দিষ্টভাবে পাওয়া গেছে এখন পর্যন্ত। হাইড্রোজেনের ক্ষেত্রে 3টি আইসোটোপ পাওয়া গেছে। তো হাইড্রোজেনের যখন নিউটন সংখ্যা 0 থাকে তখন সেই হাইড্রোজেনের পরমাণুটিকে আলাদাভাবে প্রোটিয়াম, একটি নিউটনযুক্ত যে হাইড্রোজেন মৌলের পরমাণু সেটিকে ডিউটেরিয়াম,
এবং দুটি নিউট্রনযুক্ত হাইড্রোজেনের পরমাণুকে ট্রিটিয়াম নাম দেওয়া হয়েছে, যেটি প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়ামের যে প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম এটি কি হাইড্রোজেন মৌলের তিনটি পরমাণু, যে একই মৌলের তিনটি পরমাণুর প্রোটন সংখ্যা নির্দিষ্ট কিন্তু ভর সংখ্যা ভিন্ন বা নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। অর্থাৎ প্রোটিয়াম ডিউটেরিয়াম পরস্পর আইসোটোপ, ডিউটেরিয়াম ট্রিটিয়াম পরস্পর আইসোটোপ, প্রোটিয়াম ট্রিটিয়াম পরস্পর আইসোটোপ এবং প্রোটিয়াম ডিউটেরিয়াম ট্রিটিয়াম তিনটি পরস্পরের আইসোটোপ। তো আইসোটোপ কি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। যেমন কার্বনের ক্ষেত্রে কার্বনেরও আইসোটোপ আছে। যেমন কার্বন আমরা কি জানি, কার্বনের পারমাণবিক সংখ্যা 6, নিউট্রন সংখ্যাও 6 সাধারণ অবস্থায়, 6 আর 6 আর ভর সংখ্যা কত 6 6 12। কিন্তু এর আরও দুটি আইসোটোপ আছে, প্রোটন সংখ্যা নির্দিষ্ট, যেহেতু তিনটে আইসোটোপ সেহেতু প্রোটন সংখ্যা নির্দিষ্ট, নিউট্রন সংখ্যা 6 7 8 13 14। তো যে কার্বন আমরা কার্বন 12, কার্বন 13, কার্বন 14 এরকম যে বিভিন্ন মৌলের যে একই মৌলের বিভিন্ন পরমাণুর প্রোটন সংখ্যা মানে সেম, নিউট্রন সংখ্যা এবং ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। তার পরবর্তীতে যে বইয়ে দেওয়া আছে আইসোটোপের ধর্ম ও ব্যবহার, এটি সাধারণত তোমরা বই থেকে রিডিং বলে বুঝতে পারবে। তো তার পরবর্তীতে আছে পরমাণুতে ইলেকট্রনের যে বিন্যাস, পরমাণুতে ইলেকট্রন কীভাবে বিন্যাস থাকে। আমরা জানি যে একটি পরমাণুতে তার কেন্দ্রে নিউক্লিয়াসে থাকে কি, নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন। এটা সাধারণত আমরা এখন যেহেতু ইলেকট্রনের বিন্যাস দেখবো, শুধু প্রোটন আর নিউট্রন না লিখে শুধু মৌলের নাম লিখে আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে দেখি। হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেন পরমাণু এখন তার কক্ষপথ, অর্থাৎ যেই কক্ষপথ কি যেই পথে যে ইলেকট্রনগুলো ঘুরতে থাকবে সেই পথগুলোকে কক্ষপথ বলা হয়। তো এটি নিয়ে তোমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা অনেক কিছু পড়বে উচ্চতর শ্রেণীতে। তখন সাধারণভাবে জেনে রাখো যে ইলেকট্রনগুলো যেই মানে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যেই বৃত্তাকার পথে ঘুরতে থাকবে সেইগুলোকে তাদের যে কক্ষপথ বলা হয়ে থাকে, শক্তিস্তর বলা হয়ে থাকে। তাহলে এখন এই শক্তিস্তরকে আমরা কী দ্বারা প্রকাশ করি? এন দ্বারা, এন দ্বারা প্রকাশ করে থাকি। এনের মান 1 2 3 4 5 6 7, অর্থাৎ এখন পর্যন্ত 7 পর্যন্তই প্রয়োজন হয়, যদিও এখন পর্যন্ত 118টি মৌল আবিষ্কার হয়েছে এবং 118টি মৌল পর্যন্ত 7 পর্যন্তই হয়ে যায়, এর চেয়েও বেশি হতে পারে। তো এন সংখ্যক যে মানে এন হলো কোনো একটি পরমাণুর যে ইলেকট্রন ঘুরছে, ইলেকট্রনটি মানে কোন কক্ষপথে ঘুরছে সেই কক্ষপথকে নির্দিষ্ট করার জন্য এন দ্বারা প্রকাশ করা হয়। এন 1 2 3 4 5 6 হতে পারে। যে প্রথম শক্তি স্তর আর কি এন সমান 1, দ্বিতীয় শক্তি স্তর যদি আমরা আঁকি এটা এন সমান 2, তৃতীয়টা এন সমান 3। তো হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেনের প্রোটন সংখ্যা আমরা জানি 1। তো হাইড্রোজেনের প্রোটন সংখ্যা 1 হলে ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা 1। যে হাইড্রোজেনের যেহেতু নিরপেক্ষ পরমাণুতে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান, তাই হাইড্রোজেনের প্রোটন সংখ্যা হলো 1, তাই ইলেকট্রন সংখ্যা 1। এখন এই ইলেকট্রনটা কোন কক্ষপথে ঘুরবে? তৃতীয় কক্ষপথে, সপ্তম কক্ষপথে নাকি মানে কক্ষপথে নাকি পঞ্চম, চতুর্থ, মানে কোন কক্ষপথে ইলেকট্রন থাকবে? সাধারণত ইলেকট্রনটি প্রথম কক্ষপথে থেকে থাকে, কারণ ইলেকট্রনের এই যে এখানে ক্রমানুযায়ী প্রধান কক্ষপথের মান যত বাড়বে তার শক্তি তত বৃদ্ধি পাবে। প্রথম কক্ষপথের শক্তি সবচেয়ে কম, দ্বিতীয় কক্ষপথের শক্তি এর চেয়ে বেশি, তৃতীয়টার আরও বেশি, চতুর্থটার আরও বেশি। এবার যত এই কক্ষপথ বাড়তে থাকবে তাদের শক্তি ক্রমশ বৃদ্ধি পেতে থাকবে। কিন্তু ইলেকট্রনগুলো থাকবে কোন জায়গায়? কম শক্তি সম্পন্ন শক্তি স্তরে থাকার চেষ্টা করবে। তো ধীরে ধীরে তারা মানে কম শক্তি স্তর পূর্ণ হয়ে গেছে, তখন তার চেয়ে বেশি শক্তি স্তর যাবে, তার চেয়ে বেশি শক্তি স্তর, এভাবে পূর্ণ করে চলে যাবে। কিন্তু ফার্স্টেই যে বেশি শক্তি স্তর কম শক্তি স্তর ফাঁকা রেখে সাধারণত এভাবে হবে না। কিন্তু উত্তপ্ত অবস্থায় তোমরা দেখবে পরবর্তীতে পড়বে যে হাইড্রোজেনের প্রথম অ্যাক্টিভ ইলেকট্রন আছে সেটি সপ্তম শক্তি স্তরে আছে। এরকম করতে পারে। পরবর্তীতে তোমরা দেখবে বর্ণালীর যে নিয়ম বা বর্ণালী কীভাবে হয়, লাইম্যান সিরিজ, অনেক কিছু আছে, ওগুলো তোমরা পরবর্তীতে দেখতে পারবে, উচ্চতর শ্রেণীতে দেখতে পারবে। তো এখন জেনে রাখো যে ইলেকট্রনগুলো সাধারণত কম শক্তি সম্পন্ন শক্তি স্তর থাকে এবং সেটি কি 1 থেকে 7 দিকে শক্তি বৃদ্ধি পায়। অর্থাৎ একটি ইলেকট্রন সর্বচেষ্টা করবে সেটি প্রথম শক্তি স্তরে থাকার জন্য। তো যেহেতু হাইড্রোজেনের ক্ষেত্রে বাকি দুটি শক্তি স্তরের আমাদের প্রয়োজন নেই, আমরা বুঝে ফেলি, চেষ্টা করবে কি হাইড্রোজেনের জন্য যে একটি ইলেকট্রন আছে সেটি চেষ্টা করবে প্রথম শক্তি স্তরে থাকার। তো দ্বিতীয় শক্তি, তো যখন হিলিয়ামের ক্ষেত্রে হিলিয়ামের
দুটি ইলেকট্রন, হিলিয়ামের ইলেকট্রন দুটি, থাকলো দুটি ইলেকট্রন প্রথম শক্তি স্তরে থাকলো। এখন লিথিয়ামের কয়টি? লিথিয়ামের 3টি। লিথিয়ামেরটা কী হবে? লিথিয়ামেরটা প্রথম দুটো থাকলো, তৃতীয়টা কী হবে? তৃতীয়টা দ্বিতীয় শক্তি স্তরে চলে যাবে। এখন এখানে দ্বিতীয় শক্তি স্তরে গেল কেন? এখন এটাই আমরা দেখব যে পরমাণু ইলেকট্রনের বিন্যাসের ক্ষেত্রে তারা কিছু নিয়ম মেনে থাকে। নিয়ম কি? শক্তি স্তরগুলো যেহেতু শক্তি সম্পন্ন, সেহেতু তাদের নির্দিষ্ট শক্তি আছে এবং সেই শক্তি অনুযায়ী তারা ইলেকট্রনগুলো নিজেদের মানে কক্ষপথে রাখতে পারে। তো এর কী পরিমাণ রাখতে পারে সেটি হলো, একটি সূত্র আছে 2n²। সূত্রটি হলো 2n², অর্থাৎ একটি শক্তি স্তরে কী পরিমাণ ইলেকট্রন থাকতে পারবে সেটি। প্রথম শক্তি স্তরের ক্ষেত্রে যখন n সমান 1, এটি হলো সূত্র 2n²। এখন n সমান 1 হলে 2n² সমান 2 × 1² সমান 2, অর্থাৎ প্রথম শক্তি স্তরে দুটি ইলেকট্রন থাকতে পারবে। n সমান 2 হলে 2n² সমান 2 × 2² সমান 8, অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকতে পারবে। n সমান 3 হলে 2n² সমান 2 × 3², অর্থাৎ 18। 3 × 9 = 18, অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে 18টি ইলেকট্রন থাকতে পারবে। n সমান 4 হলে 2n² সমান 2 × 4², 4 × 16 = 32 ইলেকট্রন থাকতে পারবে। কিন্তু এক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে। ইলেকট্রনের কক্ষপথের সংখ্যা 1, 2, 3, 3-এর অধিক হলে, অর্থাৎ 4 বা তার বেশি হলেও কক্ষপথে 32টি ইলেকট্রন জায়গা দিতে পারে না, অর্থাৎ 18টির বেশি হতে পারে না। এই ক্ষেত্রেও 18টি হবে। তো সেটি ব্যতিক্রম, এটি তোমাদের এখন অষ্টম শ্রেণীর জন্য প্রয়োজন নেই, তাই আমরা 3 পর্যন্ত মনে রাখবো। 2, 8, 18, যেহেতু 2, 8, 18, এই 18 অর্থাৎ 18 আর 2 20 আর 8 28, 28তম পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল পর্যন্ত তোমরা এই 3টি শক্তি স্তর দ্বারা ইলেকট্রন বিন্যাস দেখাতে পারবে। তো তোমাদের সাধারণত এত দূর পর্যন্ত আসবেও না, সাধারণত আর্গন পর্যন্ত থাকবে। তোমাদের পরবর্তীতে আর এখন দেখার দরকার নেই, তোমরা ভবিষ্যতে ওগুলো দেখতে পারবে যে কী হয় না হয়। তো আমরা দেখলাম যে ইলেকট্রনের যে কক্ষপথ তাকে কক্ষপথে অবস্থিত ইলেকট্রন সংখ্যা 2n² সূত্র দ্বারা মানে নির্ণয় করা হয়। 2n² অর্থাৎ প্রথম শক্তি স্তরে n এর মান 1 হলে সেটি মান 2টি ইলেকট্রন থাকতে পারে, দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন, তৃতীয় শক্তি স্তরে 18টি ইলেকট্রন থাকতে পারে। এখন আমরা দেখি যে লিথিয়াম, হাইড্রোজেন। প্রথমে হাইড্রোজেনের ক্ষেত্রে একটি ইলেকট্রন প্রথম শক্তি স্তরে গেল। লিথিয়ামের ক্ষেত্রে প্রথম শক্তি স্তরে একটি, যেহেতু লিথিয়ামের ইলেকট্রন কয়টি? লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, অর্থাৎ প্রোটন সংখ্যা 3, অর্থাৎ ইলেকট্রন সংখ্যাও 3। তো ইলেকট্রন সংখ্যা 3টি, অর্থাৎ 3টি ইলেকট্রন সংখ্যা থাকবে তার যে কক্ষপথে। একটি গেল, আর 2টি আছে, 2টি গেল, আরেকটি আছে। প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ থাকতে পারবে 2টি কিন্তু হয়ে গেছে। তৃতীয় ইলেকট্রন থাকার জন্য প্রথম শক্তি স্তরের জায়গা নেই। তো প্রথম শক্তি স্তর সম্পূর্ণ হয়ে গেছে, এখন তৃতীয় ইলেকট্রন তো থাকতে হবে, দুটো আর গায়েব হয়ে যাবে না। তৃতীয় ইলেকট্রনটি তার পরবর্তী যে শক্তি স্তর সেখানে থাকবে হলো। তো আমরা আরেকটা জিনিস দেখে ফেলি এর সাথে যে আমরা এখন এটা তো আমরা মানে চিত্র দ্বারা দেখতেছি, কিন্তু সাধারণত সবসময় তো আর চিত্র দ্বারা একদম বড় করে চিত্র এঁকে সেটা দেখি না। তখন আমরা এগুলো প্রকাশ করি কীভাবে? প্রকাশ করি এরকমভাবে যে প্রথম শক্তি স্তরে যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাস কি? 1, শেষ। 1 মানে কি? যেহেতু আর কোনো কিছু নাই, যেহেতু 1 মানে কি? প্রথম শক্তি স্তরে একটি। হিলিয়ামের ক্ষেত্রে 2, প্রথম শক্তি স্তরে 2টি, শেষ, আর কিছু নাই। লিথিয়ামের ক্ষেত্রে প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 1টি। মানে কি? প্রথমটি হলো প্রথম শক্তি স্তর, এরকমভাবে 2, 8, 3, অর্থাৎ কি এভাবে যত যেতে থাকবে তত শক্তি স্তরের সংখ্যা বাড়তে থাকবে। প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 1টি। লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস 2, 1। এরকমভাবে আমরা এখন বড় একটি মৌল দেখি, সোডিয়ামের ক্ষেত্রে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, অর্থাৎ প্রোটন সংখ্যা 11, অর্থাৎ ইলেকট্রন সংখ্যাও 11। প্রথম শক্তি স্তর থাকতে পারবে 2টি, এটা ফিল আপ হয়ে গেছে, জায়গা শেষ। দ্বিতীয়টাতে 8টি ফিল আপ হয়ে গেছে, দ্বিতীয় থাকতে পারবে 8টি, কিন্তু এত ইলেকট্রন সংখ্যা কয়টি? লিখি আমরা 2, 8 হয়ে গেল, 2 আর 8 হয়ে গেল, অত 2 আর 8 10টি ইলেকট্রন হলো। এখনও কিন্তু 1টি ইলেকট্রন বাকি, সেটি কী করবে? যেহেতু ফিল আপ হয়ে গেছে তৃতীয় শক্তি স্তরে যাবে, তৃতীয় শক্তি স্তরে 1টি ইলেকট্রন থাকবে, অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে 1টি, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস কি? 2, 8, 1। তো যে
সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কী হবে, চিত্র দ্বারা ব্যাখ্যা করতে বললে এবার চিত্রকে দেখাতে হবে, আর যদি সরাসরি প্রশ্ন থাকে তাহলে 2 8 1 এভাবে লিখলেও হয়ে যাবে। তো আমরা দেখি আর্গনের ক্ষেত্রে, আর্গনে কত, আর্গন হলো 18টি হলে আমরা আগে লিখিতভাবে নিয়ে নিই 2 8 10টি হলো, আর আমাদের কয়টি বাকি, 8টি বাকি, 2 8 8 2 8 8 অর্থাৎ 18টি ইলেকট্রন ফিল আপ হয়ে গেলে আমরা চিত্রে বসাই। প্রথম শক্তি স্তরে 2টি থাকবে, বসাইলাম। দ্বিতীয় শক্তি স্তরে 8টি থাকবে, বসাইলাম। তৃতীয় শক্তি স্তরে 8টি থাকবে, বসাইলাম। হয়ে গেল আর্গনের ইলেকট্রন বিন্যাসের চিত্র এবং তার যে সাধারণ 2 8 8 আর্গন। তো এইভাবে তোমরা, যে তোমাদের তো আর্গন পর্যন্তই দরকার, ওগুলো আর তোমাদের অষ্টম শ্রেণীর জন্য আসবে না। তো আশা করি তোমরা ইলেকট্রন বিন্যাস যে পরমাণুতে কীভাবে বিন্যস্ত থাকে সেই ইলেকট্রন বিন্যাসের যে সূত্র, এই সূত্র যে কীভাবে তার কয়টি ইলেকট্রন থাকবে সেই সূত্র, সেই সহকারে কয়টি থাকবে, কীভাবে থাকবে, বিন্যাস থাকবে, সেই সম্পর্কে তোমরা ধারণা পেরেছো। আজকে এ পর্যন্তই। তো আশা করি তোমরা এই আইসোটপ, ইলেকট্রনের বিন্যাস পরমাণুতে এগুলো বুঝতে পেরেছো। পরবর্তীতে আমরা এই অধ্যায়ের বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে। তো সে পর্যন্ত সবাই সুস্থ থেকো। আর এই ভিডিও তোমাদের কাছে ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। আরিফ'স কেয়ার কোচিং একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। খুদা হাফেজ।